নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি বাংলার বিধান। পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। ভোটের আর বাকি মাত্র 18 দিন। পাল্লা দিয়ে বাড়ছে হুমকি হুঁশিয়ারি। এখনই যদি এই হয়, ভোটের সময় কি হবে? এই প্রশ্নের মধ্যে মোথাবাড়িতে বুধবার রাতে আপনারা দেখেছেন বিচারকদের আক্রান্ত হওয়ার ঘটনা। সেই ঘটনায় দাবি পাল্টা দাবিতে তপ্ত রাজ্য রাজনীতি। কোন পথে নাই এ তদন্ত, নজর রাখবো আমরা। একদিকে দেখুন, রাজ্য রাজনীতিতে যেরকম বিভিন্ন ইস্যুতে তপ্ত পরিস্থিতি, তারই মধ্যে রাহুল বন্দ্যোপাধ্যায়, যার মৃত্যুর পর একাধিক প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তাই প্রত্যেকেই চায় সত্যিটা সামনে আসুক। তার জন্যই পথে নামলেন শিল্পী থেকে কলা কুশলীরা। রাহুলের অকাল মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে জিরো এফআইআর আর্টিস্ট ফোরামের। তালসারি থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। আমরা প্রতিটা বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করব এবং তার জন্য অতিথিরাও রয়েছেন আমাদের সঙ্গে। তবে শুরুতেই দেখুন, ভোটের আগে ক্রমশই যেন হুমকি হুঁশিয়ারি বাড়ছে। ওয়ার্ড সভাপতি থেকে পঞ্চায়েত প্রধান, তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে উঠছে ভোটারকে ভয় দেখানোর অভিযোগ। আবার কোথাও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভোট গণনার পর স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দিচ্ছেন পঞ্চায়েত প্রধান। দেখুন, পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার ওয়ার্ড সভাপতি থেকে পঞ্চায়েতের প্রধান, ভোটের আগে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠছে হুমকি হুঁশিয়ারির অভিযোগ। কারো বিরুদ্ধে ভোটারকে ভয় দেখানোর অভিযোগ উঠছে, তো কেউ আবার ভোট গণনার পর স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দিচ্ছেন। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। নির্বাচন কমিশনের নির্দেশের পর দুই নেতাকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ইনি হলেন বহরমপুরের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু মণ্ডল। বহরমপুরের তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি। তখনই তিনি এক ভোটারকে ভয় দেখান বলে অভিযোগ ওঠে। ভাইরাল হয় সেই ভিডিও। পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। পাড়ার ছেলে, পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। গ্রেপ্তারের পর জামিনও পেয়েছেন তৃণমূল নেতা রাজু মণ্ডল। তারপর থানা চত্বর থেকেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। রাজু কিছু বলবে? আমরা তো কাউকে ধমকি দিতে বলিনি, আমাদের কোনো কর্মীকে ইনস্ট্রাকশন দিইনি, তাহলে পরে আইন অনুযায়ী শাস্তি হবে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার জীবনতলায় আবার তৃণমূলের পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার হয়েছেন এই মন্তব্যের জন্য। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে খোলতে নল চালাবার চেষ্টা করছে। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমাদের ঘরের মা বোন ভাইদের, কাকাদের যাদের ভোট বন্দি করেছে এই বিজেপি, আমরা ভোটের মাধ্যমে তাদেরকে বাংলা ছাড়া যতক্ষণ না করতে পারবো ততক্ষণে লড়াই আমাদের চলবে। ধৃত হাফিজুল মোল্লা হলেন দেউলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। নির্বাচন কমিশনের নির্দেশে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ, পরে জামিন পান তিনি। ওরা তো তাও কম বলেছে বা বেশি বলেছে নিয়ে বিচার হচ্ছে। মালকিন কি করছেন? মালকিন সর্বত্র বিভাজনের রাজনীতিকে চওড়া করার জন্য সমস্ত রকম প্ররোচনায় মদত দিচ্ছেন। তিনি গণতন্ত্রের বিরোধিতা করার কথা বলছেন। তিনি বলছেন সংবিধানকে উল্লঙ্ঘন করুন। তিনি সরাসরি বলছেন হাতে যা আছে নিয়ে নেমে পড়ুন। তিনি যা সব কথাবার্তা বলছেন সেগুলো আইন আমলে আসার মতো। নির্বাচন কমিশন এবং বাকি সংশ্লিষ্ট যত দপ্তর আছে সবাইকে অনুরোধ করব, বিষয়টিকে খুঁটিয়ে দেখুন, কেননা আসলে মাথাটা অন্য জায়গায়। এরা যারা বলছে এরা হাইড্রাইডেড, এরা হচ্ছে শুধুমাত্র কিছু ফেস, কিছু মুখ। পদক্ষেপ করছে নির্বাচন কমিশন, কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। ভোটের আগেই যদি এভাবে হুমকি হুঁশিয়ারি চলতে থাকে, তাহলে ভোটের পর কি হবে? রাজীব চৌধুরী, শান্তনু নস্কর ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। কিন্তু 23 তারিখের পর কি হবে? রাজু মণ্ডলকে যেভাবে বেরিয়ে 23 তারিখের পর দেখা যাবে কি হবে, সেটা বোধহয় প্রদীপ্ত ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু প্রদীপ্তর কাছে নির্দিষ্টভাবে আমার প্রশ্ন থাকবে, প্রদীপ্ত সবটাই বলো জনগণ ঠিক করবে, মানুষ ঠিক করবে। মানুষের তো স্বাধীন অধিকার আছে মত প্রকাশে। কে কাকে ভোট দেবে সেটা মানুষই ঠিক করুক। সেখানে ঠিক করে দিচ্ছেন তৃণমূল নেতা। তিনি বলছেন যদি তৃণমূলকে ভোট না দেয়া হয়
তাহলে তার বাড়িতে রসগোল্লা পৌঁছে যাবে, ছানা বড়া পৌঁছে যাবে, আবার কেউ স্টিম রোলার চালানোরও হুঁশিয়ারি দিচ্ছেন। না দেখুন, রসগোল্লা জিআই পেয়েছে, অবশ্যই ছানা বড়াও জিআইয়ের জন্য আবেদন করুক রাজ্য সরকার, কিন্তু কখনোই যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। পুলিশ প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে এবং প্রদীপ্ত যেহেতু ব্যাখ্যা দিতে পারবেন বললেন, তাই প্রদীপ্ত সামনে থেকে তৃণমূলের মুখপাত্র হিসেবে বলছে যে মানুষের ভোট মানুষকেই দিতে হবে। যদি কোনো নেতা কর্মী কোনো উস্কানিমূলক মন্তব্য করেন তার জন্য পুলিশ প্রশাসন যেন যথাযোগ্য ব্যবস্থা নেয়, এটা আমাদের দম আছে, আমরা বলতে পারি। কিন্তু আমি তোমাকে দুটো ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বলবো। বুলডোজার নিয়ে দক্ষিণ দিনাজপুরে নমিনেশনের সময় সুকান্ত মজুমদার যাচ্ছেন। বুলডোজার কিসের ইঙ্গিত? কিসের ইঙ্গিত বুলডোজার? কিসের ইঙ্গিত? পুলিশকে বদলির ইঙ্গিত, যে বদলি করে দিতে বলবো। কোন ইঙ্গিত বলেছেন শুভেন্দু অধিকারী? সেই ইঙ্গিত তো আমরা জানি না। আমরা জানি না মুখার্জি রেস্টুরেন্ট ওই শ্রীরামপুরে যখন একটা মানুষ একদল মানুষ গিয়ে ওটা ভেঙে দিচ্ছে, আমি জানি না তার ইঙ্গিতটা কিসের। আমি জানি না ডোমজুড়ে যখন একজন মুসলিম মাংস বিক্রেতাকে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেটা কিসের ইঙ্গিত, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। তৃণমূলের 832 জন নেতা প্লাস 144 জন মানুষের কাছ থেকে সিকিউরিটি তুলে নেওয়া হচ্ছে লাইফ থ্রেট বা না থাকলে। তাহলে যারা সিআইএসএফ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপির, তাদের কেন সিআইএসএফ এর সুরক্ষা তুলে নেওয়া হচ্ছে না? তাহলে প্রসঙ্গটা খুব পরিষ্কার যে আপনি একটা দিক দেখতে পারছেন আর একটা দেখতে পারছেন না। ফলে দেখলে সামগ্রিকভাবে দেখুন যাতে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়া নিশ্চিত করা যায়। মানে কোনটা আমরা দেখতে পাচ্ছি, কোনটা আমরা দেখতে পাচ্ছি না, সেটাও তোমরা ঠিক করে দেবে। দর্শক বন্ধুদের বললাম, আপনাকে দর্শক বন্ধুদের না তুমি মানে আমরা যেহেতু অনুষ্ঠান পরিচালনা করছি, আমি কি বললাম পুলিশের কথা বলছি, পুলিশ কি তোমরা করো দিদি? পুলিশ কি তোমরা ঠিক করো? তা তো করো না। আমি তো পুলিশের ভূমিকা নিয়ে বললাম, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বললাম। কিন্তু একটা বিষয় প্রদীপ্ত, মানে যখন তুমি বললেই যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, একেবারে ব্যবস্থা যেন নেয়, সমর্থন তোমরা করছো না সেটা তুমি বলছো, কিন্তু এখনো পর্যন্ত মানে এখানে বিমল দা বা বিজেপি বলো তারা বলছেন এই যে বাহুবলী নেতারা যারা এরকম বাড়ি বাড়ি গিয়ে এরকম ভোটারদের ভয় দেখাচ্ছে, কোথাও হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে তো কোথাও এখনো পর্যন্ত দলীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। না পুলিশ প্রশাসন যখন ব্যবস্থা নিচ্ছে তখন দল এখান থেকে তো বার্তা দিচ্ছে। বেশ বিমল দা, কে বললো না আমি তৃণমূলে এত নিন্দা সহ্য করব না। দলীয়ভাবে পদত্যাগ নেয়, ব্যবস্থা নেয়, তারা বলে যে দল একটু আমি যোগ করে দেব। হ্যাঁ আপনি বলবেন, আমি যোগ করব। দল ব্যবস্থা নিচ্ছে প্রদীপ্ত বলছো তো, কিন্তু কমিশনের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। না কি ব্যবস্থা নিচ্ছে তো আমি বলে দিচ্ছি। তৃণমূল দল একটাই ব্যবস্থা নেয়, তারা এই ধরনের কথাবার্তা অনুমোদন করে না। কি চরম ব্যবস্থা নেয় বলে দেখি? পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে 72 কোটি টাকা পেলেও দল এগুলো একদম অনুমোদন করে না। ফলে এত বড় ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নিচ্ছে আর তোমরা তৃণমূল কংগ্রেসের নিন্দা করছো, এ কি অন্যায়? আমি একদম সহ্য করব না। আমার একটা কথা বলি, 23 তারিখের পর কি হবে এবার একটু সিরিয়াসলি বলে দিই। এতদিন এই যে গুন্ডামিগুলো করতো না, পাবলিকের সামনে হাত পায়ে ধরবে যে বাঁচান, আমাকে মারবেন না, আমি বলে দিচ্ছি এই সমস্ত ক্রিমিনালগুলো 23 তারিখের পর কি হবে? এই সমস্ত ক্রিমিনালগুলো 23 তারিখের পর এলাকা ছেড়ে পালাবে, কারণ পাবলিক এদের দাঁড় করাবে, তারপর বলবে একদিন যা অত্যাচার করেছিস উত্তর দে তার। 23 তারিখ পরে এই ঘটনাগুলো ঘটবে। আর পুলিশ ব্যবস্থা নিল, ধরে নিয়ে গেল, জামিন পেয়ে চলে গেল। এর উচিত ছিল কলার ধরে ঘাড় ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়া, কোমরে দড়ি দিয়ে নিয়ে যাওয়া, হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া। এই ক্রিমিনালগুলোই এখন তৃণমূলের শেষ আশ্রয়, কারণ তৃণমূল জানে তৃণমূল দলটা থাকছে না, তৃণমূল দলটা নির্বাচনে হারছে, হারার পরে তৃণমূল দলটা উঠে যাবে, কেউ থাকবে না। এবং তারপর মানুষের সঙ্গে এরা যা করেছে, আমি আবার বলে দিচ্ছি, সিপিএম এর ওই ক্রিমিনালগুলোকে জাস্ট একটা লাইনে শেষ করতে দাও। বলেছিল বদলা নয় বদল চাই, তৃণমূলের সব সিপিএম এর গুন্ডাগুলো তৃণমূলে ঢুকেছিল, কিন্তু বিজেপি বলে দিচ্ছে ব্যবস্থা নেবে, আইন অনুযায়ী এদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, যাতে কোনোদিন এরা কিছু করতে না পারে। ঠিক যেমনটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নেওয়া হয়েছে, ঠিক যেমনটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নেওয়া হয়েছে, যারা সবথেকে বড় চোর বলেছিল, গুন্ডা বলেছিল, তাকে আজকে বিরোধী দলনেতা করেছে। আচ্ছা, দুটো ইনস্ট্যান্স আরো দিতে চাই। এক হচ্ছে দিলীপ ঘোষের গত 3 সপ্তাহ আগের নির্দিষ্ট বক্তব্য, যে গুন্ডাগর্দির বক্তব্য, মারকাটারি বক্তব্য, সেই নিয়ে উনি সামনে সাহস থাকলে বলুন আজকে অভয়ার মা যে বক্তব্য মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছেন, আজকে পানিহাটিতে দাঁড়িয়ে ওই কদর্য ভাষায় যে আক্রমণ করেছেন, তার বিরুদ্ধে ওনার বলার থাকলে বলুক। আসলে বিজেপি মুখ আর মুখোশের সম্পূর্ণ আলাদা একটা দিক, আর আমাদের সৎ সাহস আছে এই সামনে থেকে প্রতিবাদ করার।
একদম বিমলদা যখন একদম বলছিলেন সন্তানহারা মা আসে, হ্যাঁ। তার মানে অন্যায় কথা, অগণতান্ত্রিক কথা, সেটাকে আপনি বলবেন। আর দিলীপ ঘোষ সম্পর্কে কি বলবেন আপনি? দিলীপ ঘোষ সম্পর্কে কি বলবেন? সেই ব্যাপারে তো আপনার কিছু বলার নেই। আর একইভাবে একটা অন্যায় বললে কি আপনি বলছেন অন্যায়টাই কার্যকরী হবে? আপনি বলতে চাইছেন যে খুনের বদলা খুন, তাই কি বলতে চাইছেন? এই বিজেপির নেচার বিরুদ্ধে এই নেচার, সেটা কথা দুজনকেই থামালাম। দুজনকে থামালাম, আমি নেতাদের কাছে আসবো। এই তৃণমূলেরও হুমকি হুঁশিয়ারি রয়েছে, বিজেপি নেতাদেরও রয়েছে একের পর এক হুমকি হুঁশিয়ারি। জগন্নাথ সরকারকে আমরা বলতে শুনেছিলাম 2 মিনিটের মধ্যে সরিয়ে দেবো। কোথায় পোস্টিং আপনাদের, মানে কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে কি ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, তাই নিয়েও তৃণমূল বারবার প্রশ্ন তোলে। কিন্তু বহরমপুরে আমরা দেখতে পেলাম অধীর রঞ্জন চৌধুরীকে গিয়ে বিক্ষোভ, একেবারে তুমুল হই হট্টগোল পরিস্থিতি তৈরি হলো। দেখুন, কিছুদিন আগে বহরমপুরে যিনি তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল বাবু, তার সাঙ্গপাঙ্গরা মিলে এবং তিনি নিজেও ছিলেন সেখানে, আমাদের কংগ্রেস কর্মী জিতেন সাহার উপরে আক্রমণ চালান। জিতেন সাহার বাড়িতে আমরা নিজেরা গেছিলাম, তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং আমরা লাগাতার এরকম দেখছি যে কংগ্রেসের কর্মীদের উপরে অ্যাটাক করা হচ্ছে। আজকে যখন আমাদের কংগ্রেস প্রার্থী বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী তিনি বেরিয়েছেন তার মিছিল নিয়ে তার প্রচার করতে, সেই প্রচারের উপরেও আক্রমণ। অর্থাৎ আমাদের গণতান্ত্রিক সেটআপে একজন প্রার্থী নিজের দলের কথা, তার নিজের কথা জনগণের সামনে রাখতে পারবে না, সে নিরাপদে প্রচার করতে পারবে না। একটা ওয়ার্ডে ঢোকার আগে সেখানকার কাউন্সিলর তার এবং তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে, তারা কোনো ওখানকার লোকাল লোক নয়, তারা তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে তারা ওই প্রচারের বিরোধিতা করছে। তো সেখানে দাঁড়িয়ে যখন আজকে আমরা দেখছি যে চারিদিকে এরকমভাবে সংঘাত হচ্ছে, তাহলে এরা কি চায়? এরা চায় না যে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা সম্পন্ন হোক। এবং দ্বিতীয় কথা, আমরা নির্বাচন কমিশনকেও প্রশ্ন জিজ্ঞেস করব। আজকে এই রাজু মণ্ডল তিনি অন ক্যামেরা বলছেন, থ্রেট করছেন যে পদ্ম ফুলে ভোট দেবেন না, অন্য কোথাও ভোট দেবেন না, এখানেই ভোট দিন। সেখানে তার বিরুদ্ধে কি এক্সাম্পলারি অ্যাকশন নিচ্ছে? দল তো অ্যাকশন নিচ্ছেই না। দল কি তাকে সাসপেন্ড করেছে? এই প্রশ্নটা আমার থাকবে, এতক্ষণ সময় কেন লাগে দলের কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে? এবং নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন থাকে যে সে সাথে সাথে জামিন পেয়ে বেলে কি করে বাইরে বেরিয়ে আসে? তার এগেইনস্টে যদি কোনো এক্সাম্পলারি পানিশমেন্ট না হয়, তাহলে তো আপনি এই যে কালচার অফ পলিটিক্যাল ফিয়ার অ্যান্ড ইন্টিমিডেশন, আপনি এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই রাজনৈতিক সন্ত্রাসটাকে আপনি চাইছেন যে এটাই নর্মালাইজড হয়ে যাক এই রাজ্যে, সেটা আগেও হতো, এখনো হবে, মানুষ ভয়ে ভোট দেবে। বিমলদা, যে দলের সর্বোচ্চ নেতৃত্ব বলেন ভোটের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমরা বিজেপি করি না, এটা থ্রেট না? এই যে এসআইআর নিয়ে গোলমাল হলো মালদাতে, বলা হয়নি এর আগে কটা লেকচারে, তোমরা হয়তো 100টা দেখাতে পারবে আমি যদি বলি। মা বোনেরা কেন চুপ করে আছেন? হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসুন, সামনে আপনারা থাকবেন। এগুলো থ্রেট না? ফলে এই যে থ্রেট কালচার, এই থ্রেট কালচারটা এখানে ক্রিয়েট করা হয়েছে না। আপনার কি মনে হয় একজন বিজেপি সাংসদ, তিনি যেভাবে, একজন বিজেপি প্রার্থী তিনি যেভাবে বলছেন কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবেন, এরকম হুমকি কি তিনি দিতে পারেন? আমার পরিষ্কার কথা, কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেওয়ার হুমকি উনি মোটেই দেননি। উনি পরিষ্কার কেন্দ্রীয় বাহিনীকেও সতর্ক করে দিয়েছেন, কারণ কেন্দ্রীয় বাহিনীকেও বলে দেওয়ার দরকার আছে, যেরকম নির্বাচন কমিশনে কেউ যদি সমালোচনা করে আমার কোনো আপত্তি নেই, নির্বাচন কমিশন তার উত্তর দেবে, আমি উত্তর দেওয়ার কে? বরং আমারও তো দাবি, একই দাবি, যে বহরমপুরে যা ঘটেছে আরো কড়া ব্যবস্থা নেওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের। আমি কংগ্রেস না করতে পারি, কিন্তু ব্যক্তিগতভাবে অধীর চৌধুরীকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, কারণ মাটির কাছাকাছি তিনি রাজনীতি করেন। তিনি মিছিল করে যাচ্ছেন, তার মাঝখানে ফ্ল্যাগ নিয়ে কয়েকটা তৃণমূলের লোক ঢুকে পড়ে ওখানে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। আমার সংস্কৃতি, আমার রাজনৈতিক সংস্কৃতি এটা অ্যালাউ করে না। আমরা মনে করি প্রত্যেক রাজনৈতিক দল মানুষের কাছে যাবে, মানুষ যাকে ভোট দেবে। আসলে আসন্ন পরাজয়ের আতঙ্কে তৃণমূলের এখন ঘুম টুটেছে, ওরা এখন সব মানে আতঙ্কিত, ওরা ভয় পাচ্ছে, শেষের ভয়। না, তার মানে আজকে ভবানীপুরে গিয়ে যখন শুভেন্দু অধিকারী বলছে ঝেঁটিয়ে মুখ্যমন্ত্রীকে বিদায় করবে, তাহলে সেটাকে আপনি সাপোর্ট করছেন তো, সেটাকে থ্রেট বলছেন না তো? তার মানে আপনারা শুধুমাত্র ওই হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল দেখবেন। এইমাত্র যখন জগন্নাথ বাবুর কথা এলো, তখন আপনি জগন্নাথ বাবুকে জাস্টিফাই করতে বললেন, কিন্তু কোথাও করলেন, কিন্তু কোথাও গিয়ে যে পুলিশগুলোকে থ্রেট দেওয়া হলো যেভাবে জগন্নাথ বাবু এবং তার সাকরেদদের, সেখানে আপনার কিছু চোখে পড়লো না। এইটা হচ্ছে বিজেপির নেচার। এই কারণেই বিজেপি পার্টি উইথ ডিফারেন্স শুভেন্দু অধিকারীকে চোর বলবে, চোর বলে তাকে নিয়ে বিরোধী দলনেতা করে নেবে।
একদম দেখুন, আমরা দুই জেলার দুই বাহুবলী নেতার একেবারে হুমকি, ভোটারদের বাড়ি গিয়ে তারা কি বলছেন, প্রচারে কি বলছেন, একদম সেই বিষয় আমরা তুলে ধরলাম। অন্যদিকে চুঁচুড়া, সেখানে অসিত মজুমদার এবার তৃণমূলের হয়ে টিকিট পাননি, অর্থাৎ বিদায়ী তৃণমূল বিধায়ক দেবাংশু ভট্টাচার্যর হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি, এবং তিনি কি বলছেন, যারা আমাদের পোলিং এজেন্ট হবেন শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে। দেখুন, যারা আমাদের পোলিং এজেন্ট হবে শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে। এরকম যদি আজব কল্পনা কারোর থাকে সেটা এদের মাথায় আছে। তিনবারের বিধায়ক, কিন্তু এবার আর টিকিট পাননি অসিত মজুমদার। তার জায়গায় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তরুণ তুর্কি দেবাংশুর হয়ে দলীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারকে কটাক্ষ করে আগেই বিতর্কে জড়িয়েছেন অসিত মজুমদার। আমি তো চ্যালেঞ্জ করেছি, ওর দম থাকলে ও নির্দল হয়ে দাঁড়ান, এমপি থাক, আর আমিও দাঁড়াবো। যদি ওর 10 গুণ ভোট বেশি না পাই, আমি নেলা হয়ে সারা হুগলি জেলা ঘুরবো। দম থাকলে দাঁড়ান। ও কে 3 দিনকার যোগী? ও সিঙ্গুর আন্দোলন দেখেছে? ও নন্দীগ্রাম দেখেছে? ও গড়বেতার দেখেছে? ও নানুর দেখেছে? ও থাকলে হারবে, ও না থাকলে দেবাংশু জিতবে। এবার চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রচার সভায় বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের মন্তব্য বিতর্ক তৈরি করলো। যারা আমাদের পোলিং এজেন্ট হবে শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে। আঙুলটা নিচে আসছে না আঙুলটা উপরে যাচ্ছে। বিকেলে যখন F7 জমা দিতে যাবেন বলে দেবেন, দাদা এই বুথে এত ভোটে জিতছি, আমার 361টা বুথ, 361টা বুথে প্রতিটা বুথে ঘাটের উপর জেলা ফুল পথ পথ করে উঠবে। আর দেবাংশুর জয়যাত্রা অব্যাহত থাকবে। ধমকি চমকি হুমকি দিয়ে কিচ্ছু হবে না। মানুষ বুঝে গেছে। 15 বছর ধরে ওইখানে উনি এমএলএ ছিলেন, উনি কাজ কিছু করতে পারেননি। এইবার হুগলিতে অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে, সেখানে তৃণমূল সরকার আগেরবার 7-0 করেছিল, এইবারে আমরা তৃণমূল সরকারকে 7-0 করব। 2021-এর বিধানসভা ভোটে হুগলির 18টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 14টি আসনে, 4টিতে জিতেছিল বিজেপি। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী হুগলিতে 12টি আসনে এগিয়েছিল তৃণমূল, আর বিজেপি এগিয়েছিল 6টি আসনে, যার মধ্যে চুঁচুড়াও ছিল। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ও বর্তমান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির বিজেপি প্রার্থী ও প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের থেকে 8,264 ভোট কম পেয়েছিলেন। অর্থাৎ লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী হুগলির চুঁচুড়ায় এগিয়েছিল পদ্মশিবির। 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে হুগলি জেলার 18টি বিধানসভায়। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। মানে বিশ্বনাথ দা, কোথাও গিয়ে যে ভোটের আগে বারবার বলা হয় জনতা জনার্দন তারা তাদের মতামত পোষণ করবেন, স্বাধীনভাবে মত প্রকাশ করবেন, ভোট দিতে যাবেন, কিন্তু সেটা কোথাও গিয়ে ওই মানে বেচাল হলেই সেখানে একেবারে হুমকি, একেবারে কোনো রাগঢাক নেই, একদম সরাসরি বাড়িতে গিয়ে। হুমকিটা একটা পার্ট অফ পলিটিক্স। পশ্চিমবাংলার রাজনীতিতে মানে হিংসা এবং হুমকি, এটার উপর ভিত্তি করেই নির্বাচনের একটা বড় অংশ পরিচালিত হয়। ফলে যখন তুমি দেখলে যে 8 নম্বর ওয়ার্ডে বহরমপুর পুরসভা যে তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্ড সভাপতি রাজু মণ্ডল যে ভাষায় সরাসরি, মানে আমরা তো জানি ভোটার হলো মানে ঈশ্বর সম, অথচ ভোটারকে যেভাবে ভয় দেখাচ্ছে, এই রাজনৈতিক সংস্কৃতি কিন্তু পঞ্চায়েত নির্বাচনেও আমি দেখে অভ্যস্ত, পুরসভা নির্বাচনেও দেখে অভ্যস্ত। এটা কিন্তু কার্যত পশ্চিমবাংলায় কালচারে পরিণত হয়েছে। এই কালচারের থেকে কিন্তু আমরা বাঁচতে পারছি না। আমাদের রাজনৈতিক নেতারা বড় বড় কথা বলেন, কিন্তু বাস্তবে হলো গুন্ডাগার্দি রাজনীতি, গুন্ডামি করা, এটাই হলো একটা পার্ট আমাদের নির্বাচনী রাজনীতির। আমি প্রশ্ন তুলতে চাই নির্বাচন কমিশনের কে। নির্বাচন কমিশন কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়া থেকে দেখে তারপরে মেইন মিডিয়ায় এসছে, তারপরে তারা রেসপন্স করছে। প্রত্যেকটা ঘটনা, জীবনতলার ঘটনা বলো আর রাজু মণ্ডলের ঘটনা বলো বা অন্য সর্বত্র, তাহলে নির্বাচন কমিশনের অবজারভার কি করছে তুমি বলতে পারো? ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে এই যে অবজারভার পুষছি আমরা,
তারপরে একের পর এক আধিকারিক রদবদল করা হলো, ইলেকশন কমিশন যে ভয়মুক্ত নির্বাচন পরিচালনা করবার দায়িত্ব কথা বলছিলেন, তা কিন্তু প্রত্যেকটা ঘটনা সংবাদ মাধ্যমে আসার পরে যখন কমপ্লেন হয়েছে, বিজেপির তরফ থেকে কমপ্লেন করেছে, তারপরে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইলেকশন কমিশনের চোখ এবং কান কোথায়? ইলেকশন কমিশন কেন ব্যবস্থা নিতে পারছে না? এক, দ্বিতীয়, যারা অভিযুক্ত হচ্ছেন তাদেরকে এত লঘু ধারার কি আছে? এদেরকে মাসের পর মাস জেলে ফেলে রাখা দরকার। মাসের পর মাস এরা গণতন্ত্রের শত্রু। গণতন্ত্রের শত্রুদেরকে কেন আমরা জেলের বাইরে রাখবো? যারা সরাসরি ভোটারদেরকে হুমকি দিচ্ছেন, যারা বলছেন যে 4 তারিখের ফলাফলের পরে ব্যবস্থা নেওয়ার কথা, মানে দেখে নিব। আমরা পোস্ট ইলেকশন ভায়োলেন্স দেখেছি 2021 সালে, মাত্র 5 দিনের মধ্যে 54 জন লোক প্রাণ হারিয়েছিল, হাজার হাজার বাড়ি লুট হয়েছিল, হাজার হাজার লোক বিভিন্ন রাজ্যে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। সেই পোস্ট ইলেকশন ভায়োলেন্সের স্মৃতি আমাদের স্পষ্ট আছে। রক্তের বিনিময়ে একটা সরকার গঠন হয়েছিল গত 21-এ, সেই রক্ত আমরা চাই না। ফলে সেখানে ইলেকশন ইলেকশন কমিশন কেন স্ট্রং ব্যবস্থা নিতে পারছে না? কেন ইলেকশন কমিশন এই রাজু মণ্ডলকে জেলে ফেলে রাখতে পারলো না? এটা আমার কাছে বিস্ময়। ফলে এরা যে দাপটের সাথে 2 ঘন্টার মধ্যে বেরিয়ে আসছে, অর্থাৎ তাদেরকে অ্যারেস্ট করার পরে যে বুক ফুলিয়ে বেরিয়ে আসছে, তার ফলে আরো যারা আছে, যারা এটাকে নীতিগতভাবে গ্রহণ করেছে, অর্থাৎ হিংসা দিয়েই নির্বাচনে জয় করব, তারা উৎসাহিত হবে, তাদের বিপুল সংখ্যক কর্মী বাহিনী উৎসাহিত হবে। সেই কারণে শীর্ষ নেতৃত্ব থেকে কোনো প্রেস বিবৃতি নেই, শীর্ষ নেতৃত্ব থেকেই রাজু মণ্ডলকে বরখাস্ত করতে পারছে না বা সাসপেন্ড করতে পারছে না। ফলে এইটা একটা রাজনৈতিক দলের যদি পলিসিগত অবস্থান হয়, যেমন বিজেপিরও একটা পলিসি আমি বলতে পারি, যে এরা বলছে যে পরিবর্তন হলে আমরা বদলও হবে, বদলাও নেব। এই রাজনীতি আমরা চাই না। এই রাজনীতির বাইরে একটা ডেমোক্রেসিতে হিংসার কোনো স্থান হতে পারে না। চোখের বদলে চোখ, কানের বদলে কান, এটা হতে পারে না। ফলে আমরা পরিষ্কার প্রশ্ন তুলতে চাই, ইলেকশন কমিশন যে কড়াভাবে এই ধরনের হুলিগানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার, গণতন্ত্রের শত্রুদের, রাজু মণ্ডলের মতন গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, সেই কঠোর ব্যবস্থা কিন্তু ইলেকশন কমিশন নিতে ব্যর্থ হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন মিডিয়াতে ঘটনা ঘটে যাওয়ার পরে যখন কমপ্লেন লজ হচ্ছে, তখন কোনো রেসপন্স তারা করছে মিনিমাম লেভেলে, এবং সেখানে তাদের অবজারভারদের চোখ দিয়ে তারা দেখতে পাচ্ছেন না। কেন ঘটনা যখন ঘটছে একদম বিশ্বনাথ দা বলছেন নির্বাচন কমিশনের কড়া হওয়ার কথা, নির্বাচন কমিশনও কড়া বার্তা দিচ্ছে বিমল দা, কিন্তু তারপরে রাজু মণ্ডল তৃণমূল নেতা গ্রেফতারের পর জামিন পেয়ে যাচ্ছেন। লাভটা কি হলো? একেবারে থানা চত্বর থেকেই তো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন, স্বমহিমায় বলছেন, হুমকি দিচ্ছেন যে 23 তারিখের পর দেখে নেবেন। প্রশ্নটা তো এখানে, এত রোল অবজারভার, এত কেন্দ্রীয় বাহিনী, হচ্ছেটা কি, হলোটা কি তাহলে আদৌ? না বিমল দা, প্রশ্নটা আপনার কি মনে হয় ভোটটা শান্তিপূর্ণ হবে তো? আশঙ্কার জায়গা, উদ্বেগের জায়গা তো আমি আগে যা বলেছি এখনো একই কথা বলছি। নির্বাচন কমিশনের হয়ে প্লিড করার কোনো ইচ্ছে আমার নেই। নির্বাচন কমিশনকে উত্তর অবশ্যই দিতে হবে। আমাদেরও দাবি নির্বাচন কমিশনের কাছে একটা সাংবিধানিক সংস্থা হিসেবে তাকে মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা এবং যাতে মানুষ ভোট দিতে পারে সেটা করতে হবে। কিন্তু একটা কথা বিশ্বনাথের কথার উত্তরে বলি, সেটা হচ্ছে আমরা একটা কথা কিন্তু ভুলে যাই, যে এই যে সিপিএম অন্যায় কাজ করে পার পেয়ে গিয়েছিল, তার ফলে সিপিএমের ক্রিমিনালরা তৃণমূলে ঢুকে আজ এই কাণ্ডটি করছে। আমরা ক্ষমতায় আসবো এবং এই অপরাধীদের সাজা দেব, আইনের দৃষ্টিতে সাজা দেব, এদের জেল খাটাবো, তাহলে কিন্তু চিরদিনের জন্য পশ্চিমবঙ্গ ঠিক হয়ে যাবে। কোন জেলের কথা স্যার বলছেন আমি জানি না, কিন্তু আমি আরো দুটো উদাহরণ দেবো। আমি পরপর উদাহরণ দিয়ে যাচ্ছি, কিন্তু সেই উদাহরণে ইলেকশন কমিশন যদি এই সোশ্যাল মিডিয়া থেকে মেন মিডিয়ায় আসার পরে অভিযোগটা বোঝার চেষ্টা করেন। স্বপন মজুমদার, বনগাঁ দক্ষিণ, মাইক্রোফোনে পরিষ্কার বলছেন ধর থেকে মাথা আলাদা করে দেবো। 3 দিন আগে ধর থেকে মাথা আলাদা করে দেবো স্বপন মজুমদার। তাকে কোন জেল কাটিয়েছেন জানি না, তিনি তো নিজে সুপরি কেলেঙ্কারি ব্যবসায় এখনো জড়িয়ে রয়েছে, উল্টে তাকে তো টিকিট দিয়েছেন। আমি তো জানি না তিনি এখনো তার অ্যাডজুডিকেশনটা পাল্টে গেছে কি পাল্টে যায়নি, তিনি বাংলাদেশ থেকে কবে এখানে এসেছেন সেসব তো আমার জানা নেই। তাহলে যখন ডোম জুড়ে একজন মুসলিম মাংস বিক্রেতারকে বিরুদ্ধে আপনি এমন কথা বলে দিচ্ছেন রোহিঙ্গা অনুপ্রবেশকারী, আপনার নেতারা দিনের পর দিন আমাদের একটা সোশ্যাল স্টিগমার মধ্যে ফেলে দিয়েছে, পরিচয়ের রাজনীতিটাকে এমন নিয়েছে, তার বিরুদ্ধে একটু বিরত করছে এই কারণে ডোমজুরের কথা বারবার প্রসঙ্গ তুমি তুলে আনছো। ডোমজুরে ঠিক কি ঘটেছে একবার দেখে নি।
তোমার এত সাহস হয় কি করে গো? তোমাকে কে বসিয়েছে? কার কার প্রলোভনে তুমি এখানে এসছো? তোমাকে বলতে হবে। জিয়াদি, এই কোথায় তোমার বাড়ি? কোথায়? বোলপুর শান্তি নিকেতন। কে বলছে বোলপুর শান্তি নিকেতন থেকে? কে এখানে পাঠিয়ে তোমাকে? কে পাঠিয়েছে? কেন কে? তুমি একটা জিয়াদি, তুমি বাংলাদেশের রোহিঙ্গা, তুমি একটা হিন্দু, সনাতনী হিন্দু, তুমি এইখানে দখল করে এসে বর্গীকরণ ঘর করেছো। এত বড় কথা তোমার হঠাৎ এখান থেকে। আমার যতদিন ধরেন জ্ঞান হয়েছে, আমি যতদিন ভোটার হয়েছি ততদিন আমি ভোট দিচ্ছি এখানে। আমার বাপ দাদা 7 পোস্টাক এখানে আছে, কোনো অসুবিধা নেই। আমাদের সবারই মানে ভোটার লিস্টে নাম এসছে, প্রথম চান্সে নাম এসছে, আমার পুরো পরিবারের নাম আছে এখানে। আমার মুরগি লাইনে অনেকগুলো আছে, এটা একটা কোম্পানিতে কাজ করে আমি এটাই। এবার একটু তো ভয় লাগবে, উনি দল বলে এসেছিলেন, অনেক লোকজন এসেছিল, পুলিশ প্রশাসন ছিল, আমরা সরে দিয়েছি, আমি সরে গেলাম, আমি কিছু বলিনি। উনি যা বলেছে তাতে আমি দোকান সরিয়ে নিয়ে রাস্তাতে নামিয়ে দিয়েছে, আমি এখানে এখন আপাতত এখানে আছি। যদি আপনার ভয় করছে তো এইভাবে, আপনি ভারতের নাগরিক কিন্তু আপনাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে। হ্যাঁ, উনি ওটাই বললো যে তুমি বাইরে থেকে এসছো, রোহিঙ্গা বাংলাদেশি, হ্যাঁ পুলিশকে ডাক, এটা ধরিয়ে দে, এটা তুলে দে। ওনাকে হটিয়ে দেওয়া, আমি রিকোয়েস্ট করে প্রশাসনিক ওকে সরিয়ে, তবুও দেখছি সে জোর করে। সে আমার এখানে কোনো বাসিন্দা নয়, এই বাংলার কোনো বাসিন্দা নয়। সে একটা পরিষ্কার সবাই সামনে দেখা আছে, সে একটা রোহিঙ্গা জিহাদি। সে তাকে দিয়ে এইসব মুরগির দোকানের ব্যবসা করছে। আমার পিছনেও একটা বিল্ডিং আছে, সেখানে গেঞ্জি কাপড়ের ব্যবসা ভাড়া দেওয়া হচ্ছে, আমার ভাড়া তুলতে দেওয়া হয়নি। এই অবস্থায় আছে। আমি এখন যাব ইলেকট্রিক সাপ্লাই অফিসে, ইলেকট্রিক পোলটা আমার সরাবে কিনা। যদি না সরায় আমি তার সঙ্গে এসএসের সঙ্গে কথা বলবো। যদি না সরায় আগামী দিন যে কোনো সময় আমরা অবস্থান বিক্ষোভ, এবং আমি ব্যক্তিগতভাবে আমি এখানে অনশনে বসবো। একদম মানে বিমলদা, বিজেপি প্রার্থী যা অভিযোগ করছেন যে তাদের একেবারে ওই সামনের রাস্তাটা দখল করে নেওয়া হয়েছে, তো সেই অভিযোগটা তো তিনি প্রপার জায়গায় জানাতে পারতেন, প্রশাসনের কাছে যেতে পারতেন। এভাবে আইন হাতে তুলে নেওয়া বা এইভাবে ওই ব্যক্তিকে ওর মাংস বিক্রেতাকে ওইভাবে কথা বলাটা কি উচিত হলো? না না, আইন হাতে নেওয়া মানে উনি তাকে মারধরও করেননি, কিচ্ছু করেননি। আমার বক্তব্য পরিষ্কার, আপনারাও শুনলেন, আমিও শুনলাম। বোলপুর শান্তিনিকেতন থেকে তিনি ডোম জুড়ে এসে মাংস বিক্রি করছেন। কোনো এক স্থানীয় নেতা, কি মুখার্জির নাম বলা হলো, তিনি তাকে বসিয়েছেন। এইগুলো কি আপনাদের মনে কিছু সন্দেহের জন্ম দেয় না? এটা সাধারণ মানুষের মনে সন্দেহের জন্ম দেয়। কারণ এখানে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ যেভাবে চলছে এই বাংলাতেও, বর্ডার এরিয়াগুলোতে যেভাবে জনসংখ্যাগত পরিবর্তন ঘটছে, শাসক দল তার পেছনে রয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল, আগে সিপিএম এই কাণ্ড করে গেছে। মানুষের মধ্যে আতঙ্ক হওয়াটা তো খুব স্বাভাবিক। ফলে সেই আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি তাকে মারধর করেননি, পেটাননি, কিচ্ছু করেননি। আমাদের সঙ্গে বিজেপি পার্থক্যটা দেখলেন তো? আমরা অ্যাটলিস্ট মুখে যে আপনারা যা খুশি বলুন, আমরা বলতে সাহস পাই যে পুলিশ যেন যথাযোগ্য ব্যবস্থা নেয়, যে অন্যায় করেছে আমাদের দলের নেতাকর্মী যারা। কিন্তু বিজেপি কি করলো? বিজেপি জাস্টিফিকেশন করছে, জেহাদি বলছে, রোহিঙ্গা বলছে। দীর্ঘদিন ধরে ভোটার যে ভারতীয় নাগরিককে, এই বিজেপিকে আপনারা চাইবেন? দেখুন, ওই তৃণমূল জেহাদিকে কেউ চাইবেন? একটু বলে নিন মেধাদি। হ্যাঁ, ডোমজুড়ের যিনি বিজেপি প্রার্থী, তার জুরিসডিকশনটা কি? তিনি কি নির্বাচন কমিশনের জন্য কাজ করেন? তিনি কি ইন্টেলিজেন্সের জন্য কাজ করেন? তিনি কি হোম মিনিস্ট্রির জন্য কাজ করেন? উনি কিসের বেসিসে, কোন তথ্য বা কোন প্রমাণের বেসিসে উনি একজন ভারতীয় নাগরিককে, যিনি ওখানে কাজ করছেন, তিনি যেখানে খুশি থাকতে পারেন, যেখানে খুশি তিনি দোকান দিতে পারেন, তার পূর্ণ স্বাধীনতা রয়েছে, তিনি কিসের, কোন তথ্যের বেসিসে একজন নাগরিককে অপমান করছেন বা তার উপরে এরকম ভাবে কথা বলছেন? ওনার জুরিসডিকশন কি? ওনার অধিকার কি? উনি একজন বিজেপি রাজনৈতিক দলের প্রার্থী। উনি যদি, এটা গুন্ডামি ছাড়া কি? এটা অপসংস্কৃতি ছাড়া কি? হুমকি যে রাজনৈতিক সংস্কৃতি আমরা আজকের দিনে পশ্চিমবাংলায় দেখছি, সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বিজেপি কি করে আলাদা হলো? আজকে যদি উনি এরকম ভাবে প্রার্থী এভাবে বাজেভাবে ব্যবহার করছেন ভারতীয় নাগরিকদের সাথে, ওনার কাছে যদি কোনো স্পেসিফিক এভিডেন্স থাকে, তাহলে উনি যেতে পারতেন, নির্বাচন কমিশনের কাছে যেতে পারতেন, অস্তিত্ব নিয়ে চর্চা হয়ে যাচ্ছে, পুলিশের কাছে যেতে পারতেন, কিন্তু সেটা না গিয়ে নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। সাধারণ মানুষের যে ভয় এবং আতঙ্ক, যেটা এই বর্তমান শাসক দলের কাণ্ড কারখানায় শুরু হয়েছে, তিনি সেটাকেই রিফ্লেক্ট করেছেন। আবার আমি বলছি, তিনি কিন্তু মারধর করেননি,
তার ইয়েও ওনাকে লুটপাট হয়নি, congratulations, তিনি ওনাকে পরিষ্কার জানতে নির্দোষ। চেয়েছেন সে কোথায় শান্ত বাড়ি, রাজু মণ্ডল তাহলে কি এমন করেছে? মারধর করেন। সে নিজেই আপনার গুটিয়ে কথা অনুযায়ী নিয়েছে। রাজু মণ্ডল একদম তাহলে নির্দোষ। রবীন্দ্রনাথ বাবু বলেননি, একদম রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী যখন প্রচার করছিলেন সেই সময় অর্থাৎ আজকে সকালে কিভাবে উত্তেজনা ছড়ালো, স্লোগান পাল্টা স্লোগান দেখুন। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে, এবার হুঁশিয়ার করে দিলাম। অধীর চৌধুরী যদি উত্তপ্ত করে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে, তৃণমূল কংগ্রেসের প্রতিটা বুথে অধীর চৌধুরীকে তার কাউন্টার করবে। বচসা ধাক্কাধাক্কি, কংগ্রেস ও তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগান। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রচারের সময় এভাবেই উত্তেজনা ছড়ালো শনিবার সকালে। আমি মানুষের কাছে ক্যাম্পেইন করছি, আমার অধিকার। আপনারা কি করে মারবে, কি পারলে পিছিয়ে দিতে পারতো আমাদের। অধীর কিন্তু মাস্তান না, ভুলে যেতে হবে। অধীরের কবে মাস্তানি ছিল, কবে ঘি খেয়েছে, তার হাত গন্ধ এখন শোনা চলবে না। অধীর চৌধুরী থরি না ডরবে, ও কি ভয় করে লোক আপনার মনে হয়? এদিন বহরমপুরের 19 নম্বর ওয়ার্ডে প্রচারে যান অধীর চৌধুরী। তার আগে থেকেই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বটতলা মোড়ে জমায়েত করেছিলেন দলীয় কর্মীরা। অধীর চৌধুরীর কনভয় এসে সেখানে পৌঁছানোর পরই তুলকালাম বাঁধে। একদিকে কংগ্রেস কর্মীরা মিছিল শুরু করেন, অন্যদিকে কাউন্সিলরের নেতৃত্বে মিছিলে নামেন তৃণমূল কর্মীরা। দুটি মিছিল মুখোমুখি চলে এলে অধীর চৌধুরীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তৃণমূল কর্মীদের সরিয়ে দিতে গেলেই পরিস্থিতি চরমে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি। অধীর চৌধুরীর যে কনভয়, আমরা যারা এই সামনে দিয়ে রাস্তাতে আসে, এই যে গলি, এই সামনের গলি, এই যে সামনের গলি দিয়ে যখন তৃণমূলের মিছিল যাচ্ছিল তখন এইখানেই একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি হয়। ওরা আমার কাছে পরাজিত, আর এবার আবারও বলে দিচ্ছি পিছিয়ে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। অধীর এখানে যে টেম্পারমেন্ট ক্রিয়েট করছে, ওখানে স্বাভাবিকভাবে তৃণমূল কর্মীরা তাকে বাধা দিয়েছে। তৃণমূল কংগ্রেস যখন বডি ল্যাঙ্গুয়েজ যখন থ্রো বাজে করবে, তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করেছে তার ভাষায়, ঠিকই করেছে। আর যদি অধীর যদি আবার করে, আবার করবে। বিধানসভা নির্বাচনে বহরমপুরে গড় পুনরুদ্ধারে অধীর চৌধুরীর লড়াই এবার তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় ও বিজেপির সুব্রত মৈত্রের সঙ্গে। প্রচার ঘিরে ক্রমেই তপ্ত হচ্ছে বহরমপুরের রাজনীতি। শেষ পর্যন্ত বাজিমাত করবেন কে? উত্তর মিলবে চৌঠা মে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। মানে রবীন্দ্রনাথবাবু, ভবানীপুরে অমিত শাহ রোড শো হবে, সেখানে তৃণমূল ঝাঁপিয়ে পড়বে। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রচারে নামবেন, সেখানে তৃণমূল ঝাঁপিয়ে পড়বে। অর্থাৎ এটা তো ভোটের আগে আমাদের চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে। প্রথমেই বলি যে সমস্ত দলের উচিত ওই যে নির্বাচনী ম্যানিফেস্টো বা বিজেপি বলে সংকল্পপত্র, এগুলো সব বন্ধ করে দেওয়া। কারণ যদি মারপিটের মাধ্যমে ভোট দখল হয় তাহলে আর শুধু শুধু নির্বাচনী এজেন্ডা, নির্বাচনী ঘোষণাপত্র, নির্বাচনী সংকল্পপত্র এসব দিয়ে লাভটা কি? সবাই তো চেষ্টা করছে ভয় দেখানো, ভয় দেখিয়ে ভোটারকে কাবু করা। অর্থাৎ ধরেই নিয়েছে ভোটারের ভোট ফিক্সড হয়ে গেছে। তাহলে সেই ভোটটাকে কোনোভাবে কিভাবে আমরা ঘুরিয়ে আমাদের দিকে আনতে পারি, এখানে একমাত্র অস্ত্র হচ্ছে ভয়, এবং সেই ভয় দেখাতে হবে। যদি আপনারা এই কটা দেখিয়ে থাকেন, পশ্চিমবঙ্গের 90,000 বুথে কি হচ্ছে তাহলে আপনি ভাবুন। আমরা তো সব জায়গায় যেতে পারছি না। আর নির্বাচন কমিশন একটা কি বলবো, যে মহাভারতের শিখণ্ডীর মতো বসে আছেন তিনি, নির্বাচন কমিশন। তারা বিচারকের উপর হুমকির পত্র যখন আছে তখনও বলেন এটা তো রেগুলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এতে আমাদের কিছু বলার নেই। অর্থাৎ তাদের কোনো কিছুতেই বলার নেই। যখন গোটা বিষয়টা নিয়ে একটা উত্তপ্ত কোনো জায়গায় যাচ্ছে তখন এই গোটা ঘটনাটা হচ্ছে। দেখুন, এই ঘটনাগুলোতে প্রত্যেকটাতে কিন্তু যেখানে শাসক দল আছে, যেখানে উত্তেজনা তারা
ব্যাকিং করছে, শুধুমাত্র শাসক দলকে দোষ দিয়ে কিন্তু লাভ হবে না। শাসক দল তো পুলিশের প্রশাসনের একটা মদত পাচ্ছে, এটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু আপনি দেখুন, ওই যে লোকটিকে একজন প্রার্থী, বিজেপির প্রার্থী এসে মাংস বেচার জন্য তাকে তুলে দিচ্ছে, সে মানে কি? তার তো নির্বাচনী এজেন্ডা হচ্ছে ধর্ম। সেটা তো উনি ওই জোর করে যখন চিৎকার করে ওকে বলছে, তখন বোঝানো হচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু এই একটা ধর্মই থাকবে, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সুতরাং এটাকে শুধুমাত্র একটা লোককে উঠিয়ে দেওয়া, মাংস বেচতে না দেওয়া, এইগুলো ভেবে লাভ নেই। সে একটা ভোটার, সে বলছে আমি বাপ চতুর্দশ পুরুষ থেকে আমরা ভোট দিচ্ছি, সে একটা জায়গায় মাংস বিক্রি করছে। যদি তার মনে হয় যে সনাতনী পাড়ায় সে মাংস বিক্রি করছে, অন্যায় হয়েছে, পুলিশের কাছে যাক। সে তো নির্বাচনী প্রার্থী, রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাকে তুলে দিচ্ছে। এর থেকে বেশি ওই সম্প্রদায়কে ভয় দেখানোর জন্য কি হতে পারে? অর্থাৎ ভয় দেখানোর জন্য এটা একটা বিরাট অস্ত্র। ঠিক যেমনভাবে তৃণমূল এই গোটা জায়গাটাতে ওই যে রাজু মণ্ডল গিয়ে বলল যে দিতে হবে ছানা বড়া রসগোল্লা, মানে বোমা আর কি, বাড়িতে পৌঁছে যাবে। তো ছানা বড়া রসগোল্লা পৌঁছাবে যাবে, এটা নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না? নির্বাচন কমিশন চুপ করে বসে আছে। অর্থাৎ এই যে পুলিশ প্রশাসনের উপর এত চেঞ্জ হলো, পরিবর্তন হলো, তাতে কিন্তু এইটা বোঝা যাচ্ছে নিশ্চিত যে ভায়োলেন্স কিছু কমবে না। নির্বাচনের দিন যে হিংসা হতো সেই হিংসাই হবে। এবং কোনো একটা জায়গায় তো আমি দেখতে পেলাম না যে এই যারা সেন্ট্রাল ফোর্স তারা আছে। এই যে এত বড় ওই যে বহরমপুরে ঘটনাটা ঘটছে, কোনো সেন্ট্রাল ফোর্স নেই। তো সেন্ট্রাল ফোর্স, এত লাখ লাখ সেন্ট্রাল ফোর্সকে নিয়ে আসা হলো, কি কারণে তাদের করা হচ্ছে না? আসলে পশ্চিমবঙ্গের পুলিশ, আমি একটু যোগ করে দিই রবীন্দ্রনাথ বাবু, মানে আপনি যখন প্রচারের কথা বলছেন এবং প্রচারের সঙ্গে উত্তেজনা, শাসকের বাধা প্রসঙ্গে বলছেন, ভবানীপুরে যখন রোড শো চলছিল অমিত শাহ, সেই ঘটনা, হ্যাঁ সেই ঘটনায় ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ডিসিপি সহ, ডিএসপি সহ পুলিশ আধিকারিকদের। সেখানে করা হয়েছে, তার কারণ হচ্ছে ডিসিপি ওখানে অমিত শাহজি নিজে উপস্থিত ছিলেন। একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ওই রকম অসভ্যতা করছে, এইটার জন্য করা হয়েছে। অন্য জায়গায় কিছু করা হবে না, অন্য জায়গায় কোথাও কিছু করা হবে না। শাসক দলের এই পুলিশ গত 15 বছর ধরে, বস্তুতপক্ষে সব শাসকের দলই, লঙ্কায় যে আসে সেই রাবণ হয়, এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের বক্তব্য। যখনই পুলিশ দেখে প্রোঅ্যাক্টিভ হতেই ভুলে গেছে। তারা নিজেদের কোনো সিদ্ধান্ত নেই, মাথার উপরের দিকে তাকায়, কে বলবে। আর নির্বাচন কমিশনের যিনি আধিকারিক এখানে বসে আছেন, তিনি আবার তাকিয়ে থাকেন উপরের দিকে যে নির্বাচন চিফ ইলেকশন কমিশনার কি বলছেন। সুতরাং গোটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি একটা অদ্ভুত পরিস্থিতিতে আছে। লাখে লাখে পুলিশ আসছে, বহু পরিবর্তন হচ্ছে, কোনো বোমা উদ্ধার নেই, কোনো দুষ্কৃতী গ্রেপ্তার নেই। এই যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে, 2 মিনিটের মধ্যে তারা ছাড়া পেয়ে যাচ্ছে। কি দরকার? এটা তো কোনো আবার কমিশন কড়া বার্তাও দিচ্ছে। প্রচারে এই তুলকালাম পরিস্থিতি, এখনই এই অবস্থা মিতাদি? দেখুন, আমার এখন একটা প্রশ্ন আসছে মাথায়, যে নির্বাচন কমিশন কি আদৌ চান যে এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা সম্পন্ন হোক? যখন বিচারপতিরা হুমকির চিঠি দিচ্ছেন তখন উনি কিছু করতে পারছেন না, বিচারপতিরা যখন আক্রান্ত হচ্ছেন তখন উনি কিছু করতে পারছেন না। এত সেন্ট্রাল ফোর্সেস ডিপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও একজন প্রার্থী এবং একজন ভিআইপি প্রার্থী, যিনি কিনা লিডার অফ লোকসভা ছিলেন কংগ্রেস পার্টির আগের টার্মেও, 25 বছর এমপি ছিলেন, তিনি যখন তার নিজের কনস্টিটুয়েন্সিতে প্রচার করছেন, এবং আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই ভিডিওতে উনি প্রচার করছেন, উনি কিন্তু প্রভোকেশনের মধ্যে যাননি। উল্টো দিক থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে একটা দল এসে সেখানে আক্রমণ করেন এবং তাকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকার সাথে। কাজেই প্রভোকেশন কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বা কংগ্রেস কর্মীরা বা কংগ্রেস নেতৃত্বের দিক থেকে যায়নি। তো আজকের দিনে যখন আমরা এই রকম রাজনৈতিক সংস্কৃতি দেখছি এই রাজ্যে, তখন অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমার প্রশ্ন থাকবে, নির্বাচন কমিশন কি করছে? আপনারা বলছেন যে এরকম, আপনারা অন ক্যামেরা দেখাচ্ছেন যে ব্লকের লিডার, ব্লক প্রেসিডেন্ট গিয়ে লোককে হুমকি দিচ্ছে, তাকে গ্রেফতার করা হচ্ছে, তাকে 2 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। কি মেসেজিং যাচ্ছে? দল কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাকে সাসপেন্ড করা হচ্ছে না। হয়তো সে যদি তার নিজের ব্লকে তৃণমূল কংগ্রেসকে লিড দিতে পারে, হয়তো সে প্রমোশন পেয়ে যাবে। তাহলে সত্যি আমরা যে স্টুডিওতে আসি, দলের কথা বলি, ম্যানিফেস্টো করি, চার্জশিট ডকুমেন্টেশন করি, এগুলো কি সত্যি কোনো দরকার আছে? যদি গায়ের জোরেই নির্বাচন হবে, তাহলে নির্বাচন কমিশনেরই বা কি প্রয়োজন, প্রশাসনেরই বা কি প্রয়োজন,
পুলিশ প্রশাসন যদি রাজনৈতিক দলের দলদাস হয়ে যায় তাহলে তাদের কি প্রয়োজন থেকে গেল? একটা লাইন বলবো, যে যায় লঙ্কায় সে কিন্তু রাবণ হয় না। রাম গিয়ে রাবণ হয়ে যাননি, রাম হয়েই ব্যাক করেছিলেন। সুতরাং এখন এই যে গোলমালগুলো আমরা দেখতে পাচ্ছি সর্বত্রই এই শাসক তৃণমূলের যোগ স্পষ্ট। অমিত শাহ সভাকে বানচাল করতে হবে, দাঁড়িয়ে অশ্রাব্য গালিগালাজ জুতো দেখাবে। অধীর চৌধুরী, আমি আবার বলছি, আমি কংগ্রেসকে পছন্দ নাও করতে পারি, কিন্তু একটা সমাজে প্রত্যেক রাজনৈতিক দলের এই রাজনৈতিক ব্যবস্থায় প্রচার করার অধিকার রয়েছে। সেখানে তার মিছিলে গিয়ে দাঁড়িয়ে আছে স্থানীয় একজন জনপ্রতিনিধি, পুরসভার প্রতিনিধি, তিনি তার দলবল নিয়ে গোলমাল পাকাতে গেলেন। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, এরা আতঙ্কিত, এরা আক্রমণ করতে চায়। আর সবচেয়ে বড় কথা, মানুষের স্বাভাবিক রিয়াকশন না, মানে মুশকিল কি হচ্ছে জানেন তো, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, যে কথাটা বললেন না স্যার, মুশকিলটা হচ্ছে লঙ্কাটা ত্রিপুরার সঙ্গে তুলনা করতে হতো, লঙ্কাটা ওড়িশার সঙ্গে তুলনা করতে হতো, লঙ্কাটা মণিপুরের সঙ্গে তুলনা করতে হতো, তাহলে খুব পরিষ্কার বোঝা যেত যে কিভাবে বিজেপি আসলে কোন রাজ্যে কি হয়েছে। কেন যাবো না? বিজেপি তো স্যার ভারতীয় জনতা পার্টি, আপনি তো অমিত শাহকে নিয়ে এখানে আসছেন, আপনি তো নিজে যাচ্ছেন না। এবার ধর্মীয় বিভাজন যখন হয়, রাজু মণ্ডল 2 ঘন্টার জন্য গ্রেপ্তার হয়েছে, রাজু মণ্ডল দুষ্কৃতী, তাকে আজীবন জেলে রাখা হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু যে মানুষে চূড়ান্ত বিভাজন করছে, যে পরিষ্কার দ্বিতীয়বার আপনাদের ক্যামেরাতে বলছে যে সে জেহাদি, সে হচ্ছে রোহিঙ্গা, নির্বাচন কমিশন দেখে তাকে 1 ঘন্টার জন্য কিছু করতে পারলো না। নির্বাচনের আগে সেই লোকটিবার ওখানে বোমা উদ্ধার নেই, খুব কষ্ট হচ্ছে কয়েকজন মানুষের, যে বাবারে বোমা উদ্ধার হচ্ছে না কেন, বাবারে দুষ্কৃতী গ্রেপ্তার হচ্ছে না কেন। আসলে কোথাও গিয়ে যে একটা শান্তির প্রক্রিয়ার একটা জায়গা আসছে, সেইখানে খুঁজতে হবে প্রদীপ্ত মোথাবাড়ির ঘটনায় নিশ্চয়ই মনে আছে সর্বোচ্চ আদালতের সেই পর্যবেক্ষণ যে সবকিছুতেই এই রাজ্যে রাজনীতি জড়িয়ে পড়ে। একদম হ্যাঁ, মানে মানছো তাহলে তুমি? আচ্ছা, তার কারণ হচ্ছে মিম থেকে লোক ডেকে আনবে, আইএসএফ থেকে লোক ডেকে আনবে এবং তাদেরকে উস্কানি দিয়ে দেবে, এবং একদম তুমি যেটা বলছো অবশ্যই তাই নিয়ে আলোচনা করবে। কে মিমকে নিয়ে এলো, কে কাকে নিয়ে এলো, মোফাজ্জলুলের কে, সে কোন দলে ছিল, তার পেছনে কার হাত ছিল, অবশ্যই এই নিয়ে আমরা আলোচনায় আসবো। কিন্তু ঘটনাটা কি এই মুহূর্তে মালদায় মোথাবাড়ির ঘটনার আপডেট আপনাদের জানিয়ে রাখি। মালদায় বিচারকদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, যে বিভীষিকার রাত তারা কাটিয়েছেন, খতিয়ে দেখতে আপনারা জানেন গতকালই এনআইএ এর টিম পৌঁছে গিয়েছিল। আর আজ কালিয়াচক 2 এর বিডিও অফিসের বাইরে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন এনআইএ আধিকারিকরা। কয়েকজনকে বিডিও অফিসের ভেতরে নিয়ে গিয়ে তারা জিজ্ঞাসাবাদও করেন। সূত্রের খবর, বুধবার কাদের নেতৃত্বে জমায়েত হয়েছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে কিছু নাম উঠে এসেছে এবং একেবারে সেই নাম ধরে ধরে জিজ্ঞাসাবাদও করেছেন এনআইএ আধিকারিকরা। দেখুন প্রতিবেদন, তারপর আসছে আলোচনা। বুধবার রাতে মালদার মোথাবাড়িতে এরকমই বিভীষিকাময় পরিস্থিতির সাক্ষী হয়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। সেই ঘটনা খতিয়ে দেখতে শুক্রবার ডিআইজি নেতৃত্বে মোথাবাড়ি যায় এনআইএর 24 জনের টিম। আর শনিবার সকালে তদন্তকারীরা পৌঁছে যান কালিয়াচক 2 এর বিডিও অফিসে। সেদিন ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কটা থেকে শুরু হয়েছিল জমায়েত, তাতে নেতৃত্বই বা কে দিয়েছিল, কি ভূমিকা ছিল পুলিশ প্রশাসনের, এই সব প্রশ্নের উত্তর পেতে এদিন বিডিও অফিসের বাইরে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা শুরু করেন এনআইএ আধিকারিকরা। लेडीज लोग बढ़ गया था, पहले अंदर में भी कुछ लेडीज चला गया था। আমরা দোকান করছিলাম, এখানে দোকান করতে করতে মহিলাগুলো আসলো, আসার পরে মানে ওখানে বসলো। গেট তখন কেমন ছিল? না ভালো ছিল, ওখানে গোটা বন্ধ করে দিল। কতজন লোক এসেছিল তখন? ওই 150 মতো। শুধু মহিলা? না, মহিলা বেড়া ছেলে ছিল, মানে মহিলাগুলো প্রথমে আসলো। সূত্রের খবর, বুধবার বিডিও অফিসে জমায়েত করার নেপথ্যে কারা ছিল তা নিয়ে কয়েকটি নাম ইতিমধ্যে এনআইএ আধিকারিকদের হাতে এসেছে। মুহূর্তে কিন্তু এনআইএর আধিকারিকরা স্থানীয়দের সঙ্গে কথা বলে টাইম লাইন তৈরি করছেন। এনআইএর তরফ থেকে কয়েকটা নাম ইতিমধ্যে এনআইএ পেয়েছে এবং যারা হচ্ছে এনআইএ যারা মনে করছে যে এই নামের ব্যক্তিরা কিন্তু লিডারশিপ দিয়েছিল মোথাবাড়ি ব্লক 2 অফিসে, এবং সেই নাম ধরে ধরে একেবারে স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএর আধিকারিকরা। ইমরানকে জানো না? হ্যাঁ, ইমরান ছিল না? আমি দেখিনি। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে বিডিও অফিসের ভিতরেও নিয়ে যান তদন্তকারীরা। বিডিও অফিসের বাইরে একটি মোবাইলের দোকানের মালিকের সঙ্গেও কথা বলেন এনআইএ আধিকারিকরা। 9টার দিকে দোকান খুলেছিলাম,
তারপরে কিছুক্ষণ পর থেকেই মোটামুটি আপনার লোকের ভিড় ছিল। তারপরে আন্দোলন শুরু হলো মোটামুটি 11টার দিক থেকে। জাতীয় পতাকা ছিল সবার হাতে, কয়েকজনের হাতে ছিল ইন্ডিয়ান ফ্ল্যাগই ছিল। বুধবার সকাল থেকে জমায়েত হতে শুরু হয়েছিল কালিয়াচক 2 বিডিও অফিসে। পরিস্থিতি যে ক্রমশ খারাপ হচ্ছিল তা পরিষ্কার বিডিও অফিসে আসা এক বিএলওর কথাতেই। বুধবার দিন হয়েছিল, রাস্তা ঘেরা হয়েছিল, এসছিলাম চলে গেছে বাড়ি, একটা ঢোকা যায়নি। কেন ছিল, ভিড়টি ছিল, মানে ঘেরা হয়েছিল ব্লক, সিচুয়েশন একটু সেন্সিটিভ ছিল। কখন কিভাবে জমায়েত হলো, কারা নেতৃত্ব দিলেন, কেন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করতে এত দেরি হলো, এসব নিয়ে জল্পনার মধ্যেই এ নিয়ে সমান তালে চলছে রাজনীতিও। জাজেদের কাছে নিজেরা যাবেন না, এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না, সব কণ্ঠরোধ করে দিয়েছে। এটা একটা কমপ্লিটলি ডিজাইন ষড়যন্ত্র, যেটাকে খুব গুছিয়ে তৈরি করা হয়েছিল অনেকদিন আগে, এবং সিএতে করানো হয়েছিল। মোফাক্কুরের যে ভাষণ, এই ভাষণের থেকে সিডিশিয়াস আর কোনো কিছু হতে পারে না। যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি শুধু মুখ বা তিনি মাথার একটা অংশ, পেছনে যারা আছে তাদেরকে খুঁজে বার করতে হবে। কালিয়াচক কাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দেবে এনআইএ। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, এই মোথাবাড়ির ঘটনায় সর্বোচ্চ আদালত বলেছিল যে এমন মেরুকরণ আমরা দেখিনি, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং খুবই দুর্ভাগ্যজনক যে রাজ্যের সবকিছু নিয়ে, অর্থাৎ এ রাজ্যের সবকিছু নিয়ে রাজনীতি হয়। কিন্তু প্রশ্নটা সেই একই জায়গায়, যে কোনো রকম ঘটনা যখন ঘটে আমাদের সেই চিন্তা থেকে যায় যে এই যে কার মদতে এই ঘটনাটা ঘটলো, সেই মাথা পর্যন্ত পৌঁছানো যাবে তো বিশ্বনাথদা? প্রথমত বলবো যে সুপ্রিম কোর্টের প্রতি সম্মান রেখেই বলবো যে সুপ্রিম কোর্ট বলছে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সেই সুপ্রিম কোর্ট কিন্তু আইন শৃঙ্খলা ভেঙে পড়ার সত্ত্বেও 356 নম্বর ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন বা 355 নম্বর ধারা জারি করে মালদাতে উপদ্রুত এলাকা ঘোষণা করলো না। ফলে একদিকে আপনি বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সেই সুপ্রিম কোর্টই আরেকদিকে কিন্তু সলিউশন হিসাবে কিন্তু সাংবিধানিক ব্যবস্থা, এমন না যে নতুন করে কোনো অর্ডার দিতে হবে, সাংবিধানিক ব্যবস্থায় রাষ্ট্রপতি শাসন জারি করার সুযোগ ছিল অথবা উপদ্রুত এলাকা ঘোষণার সুযোগ ছিল মালদাকে, সেইটা কিন্তু তারা করেননি। ফলে আমি জানি না সলিউশন কি করে আসবে। দ্বিতীয় যেটা, সেটা হলো এই সুপ্রিম কোর্টই বলছে আমরা সমস্ত বিষয়টা জানি যে কে এর পেছনে আছে, কোন শক্তি আছে, কারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত এবং কি পলিটিক্যাল সুবিধে আছে। এবং একই সাথে বিচারপতিরা বলছেন যে একটা পুরোপুরি একটা পোলারাইজড স্টেট, একটা রাজনৈতিকভাবে পুরোপুরি সমস্ত বিভাজিত, এখানে কোনো প্রশাসন বলে কিছু নেই, প্রশাসনে যারা কাজ করেন তারাও হয় এ পক্ষে নালে ও পক্ষে। ফলে এইরকম একটা সাংঘাতিক একটা অবজারভেশনের পরে আমি মনে হয় না যে আমাদের এখানে স্টুডিওতে কোনো তর্ক বিতর্কের কোনো সুযোগ আছে। কিন্তু যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানে অধিকার মানুষ পাবে না, প্রতিবাদের অধিকার পাবে না, নিশ্চয়ই পাবে, কিন্তু প্রতিবাদের নাম করে বিচারপতিদের প্রাণ নেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, যে বিচারপতিরা বিচার করছিলেন যাতে করে ন্যায্য ভোটাররা ভোট দিতে পারেন, তারা এসআইআর এর ভেরিফিকেশনের যে কাজ করছিলেন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এই কাজটা করছিলেন, অত্যন্ত ট্রাবলসাম কাজ, রাত্রি 10টা পর্যন্ত করছেন, সকালবেলায় এসে তারা নাগরিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ করছিলেন। সেই বিচারপতিদেরকে যেভাবে টার্গেট করা হয়েছিল, প্রাণ সংশয়ে নিজের জীবন হাতে নিয়ে বিচারপতিরা সেদিন মানে বেরিয়ে এসেছিলেন। আমার মনে হয় যারা এই কাজের সাথে যুক্ত আছে, ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে, তাদের ফাঁসি চাই। পরিষ্কার বিচার ব্যবস্থা যদি যারা ধ্বংস করতে চায়, তাদের শাস্তি একমাত্র ফাঁসি পারে। এই মানে বিচারপতিদের উপর যারা চড়াও হয়েছিলেন, প্রাণ সংশয় করেছিলেন, তাদেরকে যদি সত্যিই শাস্তি দিতে হয় তাহলে ফাঁসি একমাত্রই শাস্তি হতে পারে। যেভাবে বিচার ব্যবস্থাকে মাটিতে নামানোর চেষ্টা করা হচ্ছে, বিচার ব্যবস্থা যদি না থাকে তাহলে আমার রাজ্য কার্যত বলা যায় যে একটা আফ্রিকার একটা স্টেট ঘানার মতন হতে পারে, একটা সুদানের মতন স্টেট হতে পারে। সুদান বা ঘানাতে যেভাবে ললেসনেস অবস্থায় অথরিটি ছাড়া একটা সরকার মানে একটা ব্যবস্থা চলছে, কার্যত পশ্চিমবাংলার সেই অবস্থা, ললেসনেস,
দিনের পর দিন এগুলো নিয়ে আমরা যখন প্রশ্ন করেছি তখন কিন্তু শাসক দলের তরফ থেকে সেটাকে কখন ব্যঙ্গ করা হয়েছে, বিরূপ করা হয়েছে। আমরা বারবার প্রশ্ন তুলেছি যে আজকে শাহজাহানদের যে অবস্থান ছিল, ইডি যখন গেছে পিটিএ বার করে দিয়েছে, যখন মানে ইডি সাম্প্রতিক আইপ্যাকের এর অফিসে তদন্ত করতে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আইপ্যাকের অফিসে গিয়ে ফাইল ছিনিয়ে নিয়ে চলে এসেছেন। আমরা এই প্রশ্নটা তুলেছি যখন রাজশেখর মান্তা থেকে শুরু করে একের পর এক বিচারপতিদেরকে বাই নেমে হামলা করেছে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা প্রশ্ন তুলেছি এগুলো যে কেন আপনারা বিচার ব্যবস্থার বিচারপতিদের বিরুদ্ধে সরাসরি বিষাদগার করছেন। সেইটাই উদ্দীপিত হয়ে যদি কোনো ছোট মানে স্থানীয় স্তরের নেতারা যদি উদ্দীপিত হন এবং তারা যদি বিচারপতিদেরকে উপর চড়াও হন, আমি অবাক হব না যে এই কালচারটাই কিন্তু আমরা মনে করি যে বন্ধ হওয়া দরকার। এবং মানে সুপ্রিম কোর্টের কাছে আমি বড় প্রত্যাশা ছিল যে যারা রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলছেন, তারা কিন্তু সঠিক প্রেসক্রিপশন দিলেন না, অর্থাৎ রোগটাকে আইডেন্টিফাই করলেন, কিন্তু একদম রোগটা আইডেন্টিটি করার দরকারের কথা, প্রয়োজনীয়তা অনুভব করার কথা বলছেন বিশ্বনাথ দা। একদম সর্বশেষ আমাদের যে ভরসার জায়গা, আস্থার জায়গা, সেটা বিচার ব্যবস্থা। এনআইএ কি রিপোর্ট দেয় 6 তারিখ সোমবার, অবশ্যই আদালত কি কড়া পদক্ষেপ নেয় আমাদের সেদিকে নজর রয়েছে, আমরা সকলেই তাকিয়ে রয়েছে সেদিকে। আমি প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, যে ঘটনা ঘটেছে, মানে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, আমরা সবাইকে নিয়ে বলছি যে তাদের নিয়ে একেবারেই প্রশ্ন তুলবেন না, সর্বোচ্চ আদালত বলেছিল এই কথা। তারপরে যে ঘটনা ঘটেছে সেটা তো কয়েকশো গুণ মানে মারাত্মক, প্রশ্ন তোলা তো দূরে থাক। তোমরা বলছো মিমের কথা, বিজেপির কথা, যে এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে। বিজেপি তো একেবারে তৃণমূলের সঙ্গে কে রয়েছে ছবি তুলে এনে দেখিয়ে দিচ্ছে। সেটা তো ছিল, অবশ্যই ছিল। শুভেন্দু অধিকারীও তো আমাদের ছিল। তার কি শুভেন্দু অধিকারী এখন যা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝ্যাঁটা মেরে তাড়িয়ে দেবে, সেটা কি আমাদের কথা নাকি? এসব কথা বলে বোকা বোকা লাভ আছে? কিন্তু এই হেড পলিটিক্স নিয়ে যখন কথা হয় তখন সুপ্রিম কোর্টকে, হাইকোর্টকে মনে পড়ে না, তখন ইলেকশন কমিশনকে মনে পড়ে না। এখন যখন বলছে যে রাজশেখর মান্তার বিরুদ্ধে কে কি বলেছিল, তখন সেটা চূড়ান্ত গণতন্ত্রের বিরোধী। কিন্তু আজকে যখন সুপ্রিম কোর্ট একদম ওষুধ দিতে পারলো না, তখন সেটা আইনের বিরুদ্ধে যাচ্ছে না, তখন সেটা বলা যায়। আর কি যতক্ষণ পর্যন্ত আপনি ঘানা চলে যাচ্ছেন, সুদান চলে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি মণিপুর পৌঁছাতে পারছেন না, আর একটু কাছে, আর একটু কম খরচায় পৌঁছাতে পারবেন, আসামে পৌঁছাতে পারছেন না, আর একটু কম খরচায় ত্রিপুরায় পৌঁছাতে পারছেন না। ফলে যেখানে বোঝাই যাচ্ছে যে টার্গেটেড অ্যাটাক, যেখানে পরিষ্কারভাবে রাজ্যকে মেলাইন করার চেষ্টা হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্টের উপর যে আক্রমণ করা হচ্ছে, যে কেন রাষ্ট্রপতি আপনার সঙ্গে আমি চুপ ছিলাম, স্যার আপনি ডেমোক্রেসি শেখান, স্যার ডেমোক্রেসি শেখান, আপনার সঙ্গে আমি পুরো চুপ ছিলাম, আমি একটা বর্ণনা করিনি। আপনি এত কথা বলেছেন, আমি একটা টু শব্দ বলিনি, শুধু হাত তুলে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা ডেমোক্রেসি বুঝি। আর আমার এখন মনে হচ্ছে কোর্ট কি করবে, আদালতের রিপোর্ট জমা দেবে এবং কোর্টের তরফ থেকে কি বলা হবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু দেখুন, এই যে মোথাবাড়ির ঘটনা, সেই মোথাবাড়ির ঘটনায় কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। যেরকম বলছিলাম, এই যে মোথাবাড়ির ঘটনায় মাথা পর্যন্ত পৌঁছানো যাবে তো, কিন্তু এই যে মোফাক্কারুল ইসলাম, তার ছবি দেখিয়ে একদিকে বিজেপি অভিযোগ করছে, অন্যদিকে আবার তৃণমূল, বিজেপি আবার মিমের যোগ সামনে আছে। হুমায়ুন কবির কি বলেছেন এক্ষেত্রে দেখাবো আপনাদের। We are traveling alone. High Court take care of my children. মালদায় বিচারকদের ওপর হামলার ঘটনায় মোফাক্কারুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। সূত্রের খবর, শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল ইসলামকে পাকড়াও করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। কার্যত গর্বের সুরে কথা জানান মুখ্যমন্ত্রী। মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। ওই মোফাক্কুর ইসলাম যার নাম বলছেন, উনি তো মুখ্যমন্ত্রীর মঞ্চে ছিলেন। আসল বিষয়টা কোনো ব্যক্তির নয়, বিষয়টা হলো একটা নির্দিষ্ট রাজনৈতিক ভাবনার, কর্মসূচির অনুমোদন এবং অনুপ্রেরণা। আজকে মুখ্যমন্ত্রী যে পরিস্থিতি রাজ্যে তৈরি করেছেন, তার কারণেই এ রাজ্যে আজকে হুমায়ুন, মিম, এসব ইসলাম এরা আসতে সাহস পাচ্ছেন। এরাই তৃণমূল, আর তৃণমূলই এরা। এই মোফাক্কারুল ইসলাম কে?
কোন রাজনৈতিক দলের সঙ্গে তার যোগ রয়েছে, কে তার পেছনে, কারা তার প্রশ্রয়দাতা, এই নিয়ে যখন রাজনৈতিক চাপানুতর চলছে তখন মোফাক্কারুল ইসলামের গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসির জোট শরিক হুমায়ুন কবির। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলামকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত সিআইডি যেভাবে অন্যায় গ্রেফতার করেছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। একই জমায়েতে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন এবং কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নান উপস্থিত থেকে আন্দোলনের পক্ষে বক্তব্য রেখেছেন, যার ভিডিও প্রমাণ সামাজিক মাধ্যমে স্পষ্টভাবে বিদ্যমান। তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানেই প্রশ্ন উঠছে, কেন শুধুমাত্র মোফাক্কারুল ইসলামকে টার্গেট করা হলো? আরও উদ্বেগজনক বিষয় হলো, প্রথমে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আইটি সেল থেকে তার গ্রেফতারের দাবি ওঠে এবং পরবর্তীতে শাসক দল তৃণমূলও একই সুরে কথা বলতে শুরু করে। মোফাক্কুরের যে ভাষণ, এই ভাষণের থেকে সিডিশিয়াস আর কোনো কিছু হতে পারে না। আমাদের আরো ধারণা, যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যিনি ওখানে গ্রেপ্তার বরণ করেছেন বাগডোগরা থেকে, তার থেকে তিনি শুধু মুখ বা তিনি মাথার একটা অংশ। যারা উস্কানি দেয়নি তাদের একটা রকম, যাকে দেখা যাচ্ছে এ কোথায়, এসপি কোথায়, ডিএম কোথায়, অমুক কোথায়, নিয়ায়, সেই ভিডিওটাতেই তো দেখা যাচ্ছে কিভাবে মানুষের আবেগকে, একে মানুষ দুঃখিত, নাম্বার যাওয়ার চক্রান্তে পড়ছে, কিভাবে উস্কানি দেওয়া হচ্ছে। তো যারা উস্কানি দিয়েছে তারাই তো গ্রেফতার হবে, যারা উস্কানি দেয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? একদিকে বিজেপি যখন বিভিন্ন ভাইরাল ছবি সামনে এনে দাবি করছে মূল অভিযুক্তের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিল, তখন আবার বিজেপি ও আসাদুদ্দিন ওয়েসির দলকে একসঙ্গে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। যদিও বিজেপি এবং মিম উভয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু মূল প্রশ্ন হলো, ভোটের আগে কোন লাভ ক্ষতির অঙ্কে কে মোথাবাড়ি কাণ্ড ঘটালো? সৌমিত্র রায় ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মূল প্রশ্নটা হচ্ছে মোথাবাড়ি কাণ্ডের নেপথ্যে কারা রয়েছে। একদম মাথা অবধি পৌঁছতে পারবে তো এনআইএ? প্রশ্নটা তো এখানেই, কারণ বড় বেশি করে জানা দরকার, কারণ বিচারকদের ওপর আঘাত, বিচারকদের ওপর আক্রান্ত শুধু বিচার ব্যবস্থার ওপর আঘাত। আমি বিমলদার কাছে আসবো। বিমলদার, তৃণমূল বারবার বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও বলেছেন, আজকেও সভা থেকে বলছেন যে পুরোপুরি এটা বিজেপি, মিম সব একসঙ্গে করেছে, উস্কানি রয়েছে বিজেপি। আমি একটা কথা বলি, পশ্চিমবঙ্গে কৃতিত্ব তো সিআইডি কে দেওয়া উচিত, কারণ সিআইডি গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গে যে ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তার একটা দিক যদি ওই মোফাক্কারুল হয়, অন্য দিক হচ্ছে তৃণমূল। একই অঙ্গে এত রূপ, এরা কেউ কারোর আলাদা নয়, প্রত্যেকে এক। এই যে পরিস্থিতি ঘটবে, ঘটানো হয়েছে দিনের পর দিন সভায় বলা হয়েছে তোমরা খুঁজে দেখো, মা বোনেরা কেন চুপ, মা বোনেরা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ুন, মা বোনেরা আপনারা সামনে থাকুন। এই কথাগুলো যদি ইনস্টিগেশন না হয়, কোনটা ইনস্টিগেশন? আর সবচেয়ে বড় কথা, এই শাসক দল যখন বুঝতে পারছে হারছে, তখন ওরা শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে মানুষের ওপর আক্রমণ হেনে। এই মোফাক্কারুলরা হচ্ছে তার ওই দাবার বোড়ে মাত্র। সে অবশ্যই যা করেছে তার শাস্তি তাকে পেতে হবে। আসল যন্ত্রী তো অন্য জায়গায় বসে আছে। বেশ মিতাদি, এনআইএ উচিত সেই যন্ত্রীদের কাছে যাওয়া। দেখুন, প্রথম দিন থেকে আমরা বলে আসছি একটা অদ্ভুত নির্বাচন, আমাদের পুরো স্বাধীন ইতিহাসে এরকম হয়েছে কিনা আগে আমার জানা নেই, যে নির্বাচন ঘোষণা হয়ে গেল, নমিনেশনের লাস্ট ডেট এসে যাচ্ছে, কিন্তু আমাদের ফাইনাল ভোটার তালিকা বেরোচ্ছে না। এখনো অবধি আমাদের এসআইআর প্রসেস কমপ্লিট হচ্ছে না, সেই প্রসেসের কোনো স্বচ্ছতা নেই। তো নির্বাচন কমিশন যে এখানে ইলেকশনের নামে, গণতন্ত্রের নামে সার্কাস চালাচ্ছে, সেটা নিয়ে কিন্তু আর দ্বিমত থাকার জায়গা থাকছে না। প্রদীপ্ত, সেখানে আরেকটা জাস্ট 10 সেকেন্ডে বলে দিই, তার মানে এই নয় যে বিচারপতিদের আক্রান্ত করতে হবে, উস্কানিমূলক ভাষণ দিতে হবে, এবং দল নির্বিশেষে যদি কেউ উস্কানিমূলক কোনো ভাষণ দিয়ে থাকে তাকে গ্রেফতার করা উচিত, আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কারুর অভিযোগ কারুর দরকার নেই, ইলেকশন কমিশনের সাইটে যান, ওই ভদ্রলোক গতবার কোন ইটাহারে দাঁড়িয়েছিলেন কিনা, 831টা ভোট পেয়েছিলেন কিনা, মিমের হয়ে দাঁড়িয়েছিলেন কিনা 2021 সালে, সেটা দেখিয়ে দিন। বিজেপি পুরনো ছবি দেখালে তাহলে তো আমরা নীরব মোদীর সঙ্গে ছবি দেখাবো, বিজেপি পুরনো ছবি দেখালে তাহলে তো বলবো যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কার ছবি থাকবে, সবকিছু তো দেখিয়ে দেব। আমাদের পরিষ্কার বক্তব্য, লন্ডনে গিয়ে চামচ চুরি করেছিল, তার সঙ্গে কার ছবি? আরে স্যার, রেলের থেকে তো চামচ চুরি করেছিল, আর কেন পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ ব্যবস্থা নিল না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না কেন?
হ্যাঁ রবীন্দ্রনাথ বাবু, দেখুন, প্রথম কথাই বলি, এই যে দুজনের মধ্যে এই যে বিতর্ক চলছে না, এতে মুকুল রায়ের পুরনো একটা কথা আমার মনে পড়ছে, যাহা তৃণমূল তাহাই বিজেপি। মোফাক্কেরুল উঠে গেলেন মুখ্যমন্ত্রীর মঞ্চে, আমি উঠলে আমাকে গ্রেপ্তার করা হবে। পুলিশ প্রশাসন পুলিশ কোনো তাকে কারণের জন্য, ধরলো কোনো না। নির্দেশের আবার- জন্য অপেক্ষা করছিল? তো তাহলে মোফাক্কেরুল আবার মিমকে নিয়ে আসলো, এরা বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ সেই জন্য বলছি গুলিয়ে যাচ্ছে তো সব। তো তাহলে সবই তো গুলিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ বাবুকে একটু বলতে দিন। এখন এই তো গুলিয়ে যাওয়ার জায়গাটাই তো তৈরি হচ্ছে, যে আসল ইস্যুগুলো তৈরি চলে গেল, চলে গিয়ে এসআইআর এ যে মানুষগুলো কষ্ট পাচ্ছে তাদের ইস্যু তুলিয়ে দিয়ে, তাদেরকে খেপিয়ে দিয়ে একটা সাংঘাতিক জায়গায় চলে গেল। তবে এই প্রসঙ্গে আমি বলি, আইনের পথেই চলবে। মানে আইনে যদি বিধানটাকে ফাঁসি না দেওয়ার, তাহলে ফাঁসি কিন্তু দেওয়া যায় না। আর বিচারপতিরা ঘোড়া ডিঙিয়ে ঘাসও খাবেন না। তদন্তের নামে আগে এনআইএ তদন্ত করবে। যে কোনো কাজেই এই যে রাষ্ট্রপতি শাসন, এটা কিন্তু গণতন্ত্রকামী কোনো মানুষের কাছে পছন্দ নয়। বিচারপতিরা রাষ্ট্রপতি শাসনের কথা বলবেন কেন? রাষ্ট্রপতি শাসন এটা কি খুব একটা কাম্য বিষয় নাকি? একটা গণতান্ত্রিক সরকারে ফেলে দিয়ে সেখানে কেউ চাইছে না, বিচারপতিরা গিয়ে চাইবেন যে রাষ্ট্রপতি শাসন করবেন। রাষ্ট্রপতি শাসন তো পলিটিক্যাল সায়েন্সের নিয়মে গভর্নর চাইতে পারেন, বিচারপতিরা চাইবেন কোত্থেকে? এটা চাওয়ার কোনো জায়গা নেই। আর ফাঁসি এইভাবে দেওয়া যায় না, নিশ্চয়ই তাদের শাস্তি হবে। বিচারপতিরা জানেন, বিচারপতিরা বলেছেন, তারা তদন্তের অপেক্ষা করছে। এনআইএ যদি তদন্ত করে মাথা পর্যন্ত পৌঁছায়, তাহলে সেই মাথার থেকে কারা কারা এর জন্য দায়ী তাদের বের করে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে নিশ্চয়ই আইনের দরবারে নিয়ে আসা হবে এবং যথাযথ শাস্তি পাবে। বিচার বিভাগের উপর আমার পূর্ণ আস্থা আছে, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে। আসলে তো নির্বাচন কমিশন ব্যস্ত, যে নির্বাচন কমিশন 324 ধারা অনুযায়ী নিজেদের কাজ করতে ব্যর্থ, তখনই তো 700 জন অফিসারকে পাঠাতে হয়েছে বিচার কমিশন বিভাগে। এবং সেই কারণেই তো এসআই, ওই আপনি তো মুখপাত্র হন, আপনি তো হঠাৎ করে ইসিআই এর মুখপাত্র হয়ে গেলেন দেখি। তাহলে কেন এই রাজ্যেই মাত্র 700 জনকে না কখনো জাস্টিফাই করছে না? আপনাদের মতো ওই হেড পলিটিক্সে জাস্টিফাই করে না স্যার। আপনারা এখনো পর্যন্ত এটা বোঝা যাচ্ছে না 4 জন মহিলা সহ 8 জন জুডিশিয়াল অফিসার সেখানে কাজ করছিলেন, সেই দুপুর থেকে সেই পরিস্থিতি, পুলিশ সেই সময় কেন এরকম তাড়াহুড়ো করে কোনো ব্যবস্থা কেন নেয়নি? তাহলে কি পুলিশ কিছুর জন্য ওয়েট করছিল? এই প্রশ্নটা কিন্তু আমাদের থাকবে। আর অন্যদিকে অবশ্যই এই তদন্ত কোন দিকে এগোয় আমাদের সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।